অবশেষে অনুশীলনে ফিরলেন বিদ্রোহী নারী ফুটবলাররা। পিটার বাটলারের অধীনেই অংশ নিলেন 14 জন। ভুটানের লিগে খেলে দেশে ফিরে ক্যাম্পে যোগ দেবেন বাকি 4 জনও। লম্বা বিরতির পর মাঠে ফিরছে ঘরোয়া ফুটবল। কুমিল্লায় ফেডারেশন কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বিকেলে লড়বে আবাহনী ও বসুন্ধরা কিংস। 18 বছর পর চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি রিয়াল ও আর্সেনাল। এমিরেটসে কোয়ার্টারের প্রথম লেগ নিয়ে সাবধানী দুদলই। অ্যালিয়েন্স অ্যারেনায় ইন্টারের বিপক্ষে লড়বে বায়ার্ন। এবং রিশাদ হোসেনের পর পাকিস্তান সুপার লিগে অংশ নিতে দেশ ছাড়লেন লিটন দাস। করাচি কিংসের হয়ে ফর্মে ফিরতে মরিয়া এই টাইগার ওপেনার। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। শুরুতেই ফুটবলের খবর। অবশেষে অনুশীলনে ফিরলেন বিদ্রোহী নারী ফুটবলাররা। পিটার বাটলারের অধীনেই দলের সঙ্গে অংশ নিয়েছেন 14 জন। আজ সকাল 6টায় ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে অনুশীলনে নামে বাংলাদেশ নারী ফুটবল দল। বাটলারের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে গেল জানুয়ারিতে অনুশীলন বর্জন করেন 18 নারী ফুটবলার। ব্রিটিশ কোচের পদত্যাগের দাবিও জানান তারা, যদিও বাটলারকে বরখাস্ত না করে সে সময় বিষয়টি মীমাংসার চেষ্টা করে বাফুফে। তবে নিজেদের দাবিতে অনড় ছিলেন বিদ্রোহী ফুটবলাররা। পরে বিদ্রোহ বর্জন করলেও সংযুক্ত আরব আমিরাত সফরে যাননি সাবিনারা। কয়েক দফা মিটিং ও তদন্ত কমিটি গঠনের পর অবশেষে সমস্যার সমাধানে সফল হল ফেডারেশন। আজ বাটলারের অধীনেই নিবিড় অনুশীলনে অংশ নেন বিদ্রোহী 14 ফুটবলার। বাকি 4 জন ভুটানের ক্লাব পারো এফসিতে খেলে দেশে ফিরে যোগ দেবেন ক্যাম্পে। এদিকে লম্বা বিরতি কাটিয়ে মাঠে গড়াতে যাচ্ছে দেশের ঘরোয়া ফুটবল। ফেডারেশন কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম লেগে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও আবাহনী ক্লাব লিমিটেড। একটা লম্বা সময় পরে বিরতির পরে এই দুই দল ফুটবল মাঠে ফিরছে এবং এরই মাধ্যমে দেশের ঘরোয়া ফুটবলে ফিরতে যাচ্ছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিদেশি ফুটবলার ছাড়াই মৌসুম শুরু করে আকাশী নীল শিবিরে যোগ দিয়েছেন দুই বিদেশি রাফায়েল ও এমেকা ওগবা। এই দুজন ছাড়া স্কোয়াডে ইনজুরি দুশ্চিন্তা নেই। অন্যদিকে রক্ষণের 3 ফুটবলার বিশ্বনাথ, তপু আর তারিক কাজীকে পাচ্ছে না কিংস। ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েলও এখনও দলের সঙ্গে যোগ দেননি। বর্তমান চ্যাম্পিয়নরা তাই এই ম্যাচে খর্বশক্তির দল নিয়ে নামবে। এদিকে দ্বিতীয় কোয়ালিফায়ার বা এলিমিনেটরে মুখোমুখি হবে দুই গ্রুপ রানার্স আপ রহমতগঞ্জ ও ব্রাদার্স। জয়ী দলের বিপক্ষে খেলবে কিংস আবাহনী ম্যাচের পরাজিতরা। একই সময়ে এই ম্যাচটি মাঠে গড়াবে ময়মনসিংহ। এবারে ইউরোপিয়ান ক্লাব ফুটবল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। 18 বছর পর চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ আর্সেনালের মহারণ দেখবে ফুটবল বিশ্ব। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ মুখোমুখি হবে এই দুই দল। ম্যাচ নিয়ে বেশ সাবধান দুদলের কোচই। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। রিয়াল মাদ্রিদের অভিজ্ঞতা নাকি আর্সেনালের অতীত ইতিহাস? এমিরেটসে এমন সমীকরণ নিয়ে 18 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুদল। সবশেষ 2006 সালের পর আবারও মর্যাদার লড়াইয়ে মাঠে নামবে তারা। সেই আসরে শেষ ষোলোর লড়াইয়ে 2 লেগ মিলিয়ে রিয়ালকে 1-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল গানার্স। এরপর পেরিয়েছে অনেকটা সময়। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ বনে গেছে অন্যতম সেরা। নামের পাশে 15টি ইউসিএল শিরোপা, তবে লিগে খারাপ সময় পার করছে তারা। সবশেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে হেরে সইতে হয়েছে সমালোচনা। কোপা দেল রের ফাইনাল নিশ্চিত করলেও ডিফেন্স লাইন নিয়ে হয়েছে অনেক আলোচনা। তবে এই ম্যাচের বাইরে অন্য কিছু আর ভাবতে চান না কার্লো আনচেলত্তি। ম্যাচে ফিট হয়ে ফিরছেন থিবো কর্তোয়া ও আন্দ্রে লুলিন। এছাড়া আগের ম্যাচে বিতর্কিত উদযাপনের কারণে নিষেধাজ্ঞার শঙ্কায় থাকা এমবাপ্পে, বিনি, রুডিগাররাও পেয়েছেন খেলার অনুমতি। প্রতি 3 দিন পর পর যাদের খেলা তাদের এত সমালোচনা নিয়ে ভাবার সময় নেই। আমরা প্রতিটা ম্যাচ নিয়ে বিশ্লেষণ করি এবং পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত হই। এই ম্যাচ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তবে শুধু এখানে 90 মিনিট নয়, এরপর সান্তিয়াগো বার্নাব্যুতেও কিন্তু দু দলের লড়াই আছে। তবে অবশ্যই আমরা এই ম্যাচ জিততে চাই এবং আমি বিশ্বাস করি এই মৌসুমেরও শিরোপা আমরা জিততে পারবো। তা না হলে আগেই সরে যেতাম।
construido. অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের সঙ্গে দুবারের দেখায় কোনো গোল হজম করেনি আর্সেনাল। তবে সবশেষ ম্যাচে সহজ প্রতিপক্ষ এভারটনের সঙ্গে পয়েন্ট খুইয়ে শিরোপার রেস থেকে আরও পিছিয়ে গেছে গানার্স। ইপিএল এর বড় ধাক্কায় রিয়ালের বিপক্ষে বিগ ম্যাচে কিছুটা চাপেই থাকবে তারা। তবে পুরো মৌসুম জুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা। রিয়ালের ডিফেন্স লাইনের কিছুটা সুবিধা নিতে চাইবে মিকেল আর্তেতার শিষ্যরা। ইনজুরি থেকে ফিরেছেন বুকায়ো সাকাও। এ ম্যাচ আমার কাছে বিশেষ। রিয়াল মাদ্রিদ এমন একটা ক্লাব যারা বিশ্ব ফুটবলে নতুন মানদণ্ড স্থাপন করেছে। তারা সবচেয়ে বেশি সাফল্য অর্জন করেছে, তারা ইতিহাস গড়েছে। আমরাও ইতিহাস গড়তে চাই। মাঠে 11 জন খেলবে, গ্যালারিতে 60,000 দর্শক থাকবে। সবাইকে বিশ্বাস রাখতে হবে আমরা রিয়ালকে হারাতে পারবো। এমন মানসিকতা রাখতে হবে সবার। সবাইকে বলছি, শুধু ম্যাচ দেখতে নয়, আমাদের সাথে খেলুন। যদিও চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস খুব একটা ভালো নয় আর্সেনালের, 2005-06 মৌসুমের রাউন্ড অফ 16 রিয়ালকে হারানোর পর আসরের ফাইনালও খেলেছিল দলটা। তবে বার্সার কাছে 2-1 ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে তাদের। এছাড়া 2008-09 মৌসুমে বিদায় নিয়েছে সেমিফাইনালের মঞ্চ থেকে। তামিম হোসেন, সময় সংবাদ। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের আরেক হাই ভোল্টেজ ম্যাচে ইন্টার মিলানকে আতিথেয়তা দেবে বায়ার্ন মিউনিখ। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে এই দুই দল। এই ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। ইন্টার মিলান সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে 2009-10 মৌসুমে, হারিয়েছে বায়ার্ন মিউনিখকে। ইউরোপের মর্যাদার লড়াইয়ে দুই দল শেষবার মুখোমুখি হয়েছে 2022-23 মৌসুমে। এবার আরও একটা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে বায়ার্ন ইন্টার মিলান। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানকে আতিথেয়তা দেবে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় শীর্ষে ভিনসেন্ট কোম্পানির দল। তবে এই ম্যাচের আগে বায়ার্নের সঙ্গে 25 বছরের সম্পর্ক ছিন্ন করে আলোচনায় থমাস মুলার। ইন্টারের বিপক্ষে তাকে খেলানো নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। এছাড়া ম্যাচে ইনজুরি জর্জরিত দল নিয়ে মাঠে নামতে হবে বাভারিয়ানদের। জামাল মুসিয়ালা, ম্যানুয়েল নয়ার সহ 6 গুরুত্বপূর্ণ ফুটবলারের সার্ভিস পাবেন না ভিনসেন্ট কোম্পানি। যদিও তাতে চিন্তিত নন বায়ার্ন বস। প্রতিটা দলই এমন জায়গায় খেলার জন্য লড়াই করে। সামনের দিকে সব ম্যাচই কঠিন। আমি এ ধরনের ম্যাচ উপভোগ করি। অনেক ইনজুরি আছে, তবে তা নিয়ে খুব একটা ভাবছি না। ম্যাচে দেখা যাবে কি হয়। মিলান খুব ভালো দল, তাদের কিছু দুর্দান্ত ফুটবলার আছে। পরের লেগে আমাদের তাদের মাঠে খেলতে হবে, তাই এ ম্যাচে এগিয়ে থাকতে হবে। ম্যাচের জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। 2010 সালে বায়ার্নকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও পরিসংখ্যান পক্ষে নয় ইন্টার মিলানের। দু দলের মোট 10 বারের দেখায় 6 বার হেরেছে ইন্টার। ঘরের মাঠে শেষ 2 ম্যাচই তাদের বড় ব্যবধানে হারিয়েছে বাভারিয়ানরা। এছাড়া বায়ার্নের বিপক্ষে তারা সবশেষ জয় পেয়েছে 2011-12 মৌসুমে। তবে লিগ টেবিলে সবার উপরে ইন্টার মিলান শক্তিশালী হলেও হারানো সহজ হবে না বলে মনে করেন ইনজাগি। শক্তিশালী একটা দলের বিপক্ষে খেলা, যারা রিয়ালের সঙ্গে শিরোপার রেসে ফেভারিট। তবে এটা আমরা অন্য ম্যাচগুলোর মতো করেই নিব। সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব আমরা। জানি বায়ার্ন খুব আক্রমণাত্মক ফুটবল খেলে, তবে অনেক চেষ্টা করে আমরা এখানে পৌঁছেছি, তাই আমাদের হারানো সহজ হবে না। ম্যাচের আগে ইনজুরির খুব একটা দুশ্চিন্তা নেই ইন্টার মিলান শিবিরে। পূর্ণ শক্তির দল মাঠে নামাবেন সিমন ইনজাগি। তামিম হোসেন, সময় সংবাদ। এবারে ক্রিকেট। পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আসছে জিম্বাবুয়ে। এই সিরিজের জন্য দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ শন উইলিয়ামস এবং ক্রেইগ আরভিনকে। পিঠের ইনজুরিতে থেকে সেরে ওঠায় বাংলাদেশ সিরিজের জন্য প্রস্তুত শন উইলিয়ামস। তাকে রেখেই স্কোয়াড সাজিয়েছেন নির্বাচকরা। এছাড়াও স্কোয়াডে রাখা হয়েছে অভিজ্ঞ ব্যাটার ক্রেইগ আরভিনকেও। তিনি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলেন। 15 সদস্যের এই দলে আছেন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাগাজ্জা। 2020 সালের পর এবারই প্রথম টেস্ট খেলতে বাংলাদেশ আসছে জিম্বাবুয়ে। সেবার একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল তারা। 20 এপ্রিল সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। 28 তারিখে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এদিকে জিম্বাবুয়ে সিরিজের জন্য বিসিবির কাছে স্কোয়াড জমা দিয়েছে নির্বাচকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ক্রিকেট বোর্ডে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে।
কিন্তু একটা ব্যস্ত দিন মিরপুরের হোম অফ ক্রিকেটে ব্যস্ত দিন, কারণ ঢাকা প্রিমিয়ার লিগ চলছে 10ম রাউন্ডের খেলা। কাল বিগ ম্যাচ, দুটো বিগ ম্যাচ মুখোমুখি। টেবিল টপার আবাহনী এবং প্রাইম ব্যাংক, মোহামেডান লড়বে অগ্রণী ব্যাংকের বিপক্ষে। যে চারটা দলেরই কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে শিরোপা জয়ের এবং সুপার লিগ নিশ্চিত করার। দলগুলো অনুশীলন করছে, সে খবর তো বলবোই। তবে উত্তাপের যদি কথা বলেন, সেই চৈত্রের মধ্য দুপুরের উত্তাপ কিন্তু বাংলাদেশের দল ঘোষণা নিয়ে প্রায় 6 মাস পর সবশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশ যে আভিজাত্যের ক্রিকেট আমরা বলি, সাদা পোশাকের টেস্ট ক্রিকেট খেলেছিল। 6 মাস বাদে আবারও কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ, এবং যে ম্যাচের জন্য ইতিমধ্যে জিম্বাবুয়ে তাদের দল ঘোষণা করেছে। মোটামুটি শক্তিশালী দলই তারা ঘোষণা করেছে। তবে বাংলাদেশের স্কোয়াড আসলে কবে নাগাদ ঘোষণা হবে সেটা নিয়ে যত আলোচনা এবং জল্পনা কল্পনা, এবং সেই স্কোয়াডটায় কারা থাকবেন কারা থাকবেন না সেটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে। যতদূর আমরা জানতে পেরেছিলাম গতকাল, বিশেষ করে যে আজ হয়তোবা বাংলাদেশ দলটা ঘোষণা হতে পারে, তবে শেষ পর্যন্ত হয়তোবা আজকে নাও হতে পারে। আজ কিংবা আগামীকালের মধ্যে যে বাংলাদেশ দল ঘোষণা হবে এটা মোটামুটি নিশ্চিত। যদিও নির্বাচকরা জানিয়েছেন তারা যেই বহর, তাদের 13 সদস্যের একটি দল, তারা ইতিমধ্যে 15 সদস্যের দল একটা তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে জমা দিয়েছে, এবং সেখান থেকে হয়তো বা 13 সদস্যের একটি দল ঘোষণা করা হতে পারে। এ কারণে যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগ চলছে, সবচেয়ে যত কম ক্রিকেটারকে আসলে, যেহেতু ক্লাব ক্রিকেটের হিসেবে আসলে যত কম ক্রিকেটারকে রাখা যায়, এবং সেই স্কোয়াডটা হয়তো বা আজ কিংবা আগামীকাল ঘোষণা করা হতে পারে, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি মেইলের মাধ্যমে কিন্তু সেই দলটা ঘোষণা করা হবে। বলছিলাম যে আসলে কেমন হতে পারে বাংলাদেশের দল। জানেন যে প্রথম টেস্ট নাহিদ রানা খেলছেন, লিটন কুমার দাস, গতকাল রিশাদ হোসেন, যদিও তিনি টেস্ট খেলেন না, পাকিস্তান সুপার লিগ PSL খেলতে চলে গেছেন। আজ সকালে লিটন কুমার দাস চলে গেছেন, অর্থাৎ লিটন কুমার দাসও কিন্তু এই টেস্টে থাকছেন না। প্রথম টেস্টে আসলে বাংলাদেশ সম্ভাব্য যে সেরা একাদশ, সেই একাদশ নিয়েই বাংলাদেশ দল খেলতে চায়, সম্ভাব্য সেরা স্কোয়াড নিয়ে আসলে বাংলাদেশ দল খেলতে চায়। এবং জানেন যে এবছর মাত্র 6টা টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে যে দুটো টেস্ট, সেই টেস্টটা কিন্তু FTPর অংশ ছিল না, জিম্বাবুয়ের বিপক্ষে T20 এবং ওয়ানডে হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু এবছর মোটে 4টা টেস্ট, সেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড জিম্বাবুয়েকে অনুরোধ করেছিল দুটো টেস্ট খেলার, এবং তারা মেনে নিয়েছে, যে কারণে আসলে 6টা টেস্ট হবে। এর বাইরেও কিন্তু বলছিলাম যে ঢাকা প্রিমিয়ার লিগের ব্যস্ততার কথা। আগামীকালকে হাই ভোল্টেজ ম্যাচ, বিশেষ করে আবাহনী টেবিল টপার, তারা লড়বে বিগ বাজেটের দল প্রাইম ব্যাংকের বিপক্ষে। যদিও প্রাইম ব্যাংক খুব একটা ছন্দে নেই, ভালো মন্দের মিশেলে চলছে। এছাড়াও মোহামেডানের প্রতিপক্ষ কিন্তু এবারের আসলে চমক দেখানো অগ্রণী ব্যাংক। এছাড়াও কিন্তু গুলশানের ম্যাচও রয়েছে, খালেদ মাহমুদ সুজন গুলশানের এই দলটাও কিন্তু চমক দেখেছে। সব মিলিয়ে কিন্তু উত্তাপ রয়েছে মিরপুরে। তবে এর বাইরেও কিন্তু যে বাংলা ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াব, সেই কোয়াবের জানেন যে কমিটিটা ভেঙে দেওয়া হয়েছিল দেবব্রত পাল এবং নাইমুর রহমান দুর্জয়, সেই কোয়াবেরও কিন্তু আজকে একটি মিটিং রয়েছে। এবং BPL-এর সময় যে সার্চ কমিটি গঠন করা হয়েছিল, সেই সার্চ কমিটি গতকালকে তারা একটা সভায় বসেছিল, আজও হয়তো বা তারা আরও একটা সভায় বসতে পারেন। সব মিলিয়ে বলছিলাম যে একটা উত্তাপের কথা। তবে সব ছাপিয়ে কিন্তু বাংলাদেশ এবং জিম্বাবুয়ের যে সিরিজ, সেই সিরিজে কিন্তু আরও একটি বিষয় কিন্তু আলোচনা আসছে, বাংলাদেশের পেস বোলিং কোচ কে হচ্ছেন। দুটো নাম ঘুরে ফিরে আসছে, সেখানে পাকিস্তান কিংবদন্তি পেসার ওমর গুলের কথা খুব করে আসছে। এছাড়াও সবশেষ BPL-এ চট্টগ্রামকে ফাইনালে ওঠানো শন টেইটের কথা আসছে। সব বিষয় আসলে হয়তো বা 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত জানা যাবে, এবং তখনই হয়তো বা আমরা আনুষ্ঠানিকভাবে বলতে পারবো। তো এই ছিল আমার কাছে মিরপুর হোম অফ ক্রিকেট থেকে BPL বাংলাদেশ জাতীয় দলের সবশেষ আপডেট। সহকর্মী মাহবুবুর রহমান যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন দেশের ক্রিকেটের সবশেষ খবর। এদিকে পাকিস্তান সুপার লিগে অংশ নিতে দেশ ছেড়েছেন লিটন কুমার দাস। সকালে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেন এই টাইগার ওপেনার। করাচি কিংসের হয়ে মাঠে নামতে মুখে আছেন LKD। দীর্ঘদিন ধরে সেরা ছন্দে নেই লিটন। অফর্মের কারণে বাদ পড়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও। এরপর থেকেই ফর্মে ফিরতে মরিয়া তিনি। স্কিলের ত্রুটি ঠিক করতে কাজ করেছেন কোচদের সঙ্গেও। মানসিকভাবেও স্থির হওয়ার চেষ্টা করছেন লিটন। PSL-এ রানে ফিরতে মরিয়া টাইগার তারকা। 11ই এপ্রিল পর্দা উঠবে পাকিস্তান সুপার লিগের। 12ই এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে করাচি কিংসের PSL মিশন। প্রথম ম্যাচেই একাদশের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে লিটনের। এর আগে PSL-এ অংশ নিতে গতকাল পাকিস্তান গেছেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। প্রথমবার ভিনদেশি কোনো ফ্রাঞ্চাইজি লিগ, তবে কোনো চাপ নয়, খেলাটাই উপভোগ করতে চান তিনি। নির্দিষ্ট কোনো লক্ষ্য সেট না করলেও ইতিবাচক ক্রিকেটে দ্বার খুলতে চান অন্য ক্রিকেটারদের জন্য। লাহোর কালান্দার্সে হেড কোচ রাসেল ডমিঙ্গো হওয়ায় যে কাজটা আরও সহজ হয়ে যাবে বলেও মনে করেন এই লেগ স্পিনার। রিশাদের একলা যাত্রা
ভিন্ন চ্যালেঞ্জ। ঢাকার ট্রাফিক ঠেলে যতক্ষণে বিমানবন্দরে সূর্য পশ্চিমে প্রায় অস্তাগত, বিমান ধরার তারা তো ছিল সেলফি শিকারীর আবদার, সব হাসি মুখে মেনে নেয়া। বাংলার পেস বিপ্লবেও লেগি বিপ্লব, ব্যতিক্রম রিশাদ একাই টেনে নিচ্ছেন ব্যাটন। 24-এ ছিলেন টাইগারদের সর্বোচ্চ উইকেট শিকারী, তাই তো প্রথমবার মতো ডাক পড়েছে ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে। পিএসএল এ পুরো মৌসুমের জন্যই তাকে পাবে লাহোর কালান্দার্স। 22 গজে যতটা আগ্রাসী, মাইক্রোফোনের সামনে রিশাদ যেন তার চাইতেও আনারি। বড় প্রশ্নের ছোট উত্তর জানান, উপভোগ করতে চান টুর্নামেন্ট। আপাতত কোনো প্ল্যান করিনি, আপাতত যাই এনজয় করি, দেখা যাক, খেলা শুরু হলে ইনশাআল্লাহ প্ল্যান করব। লাহোর কালান্দার্স অবশ্য ভিন্ন এক কারণে স্পেশাল রিশাদের কাছে। দলটির হেড কোচ যে টাইগারদের সাবেক হেড কোচ রাসেল ডমিঙ্গো, এ নিয়ে যতটা আবেগী রিশাদ তার চাইতেও বেশি রোমাঞ্চিত। ভালো লাগা কাজ করতেছে, আগে একটু কথাবার্তা হয়েছিল বা কাজ করছিলাম, তো ভালো লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কথা হয়েছে। কালান্দার্স স্কোয়াডে তারার ছড়াছড়ি। বিদেশি রিক্রুট হিসেবে আছেন স্যাম বিলিংস, কুশল পেরেরা, টম কার্ডন, ড্যারেন মিচেল, সিকান্দার রাজা, ডেভিড ভিসার মতো টি-20 পরীক্ষিত অলরাউন্ডার। তবে কারোর সঙ্গে চ্যালেঞ্জ নয়, রিশাদের চ্যালেঞ্জ নিজের সঙ্গেই। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন, দেশবাসী সবাই দোয়া করবে, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব ভালো করে দেওয়া। লিটন দাস খেলবে, লিটন দাসের এগেইনস্টে তো বোলিং করবেন, মানে তখন নিশ্চয়ই সব ভাই অন্যরকম একটা ভাই থাকবে। আসলে এত কিছু চিন্তা করতেছেন, আপাতত যাই এনজয় করি, দেখা যাবে ইনশাআল্লাহ। শুক্রবার শুরু হওয়া পিএসএল এর উদ্বোধনী দিনই মাঠে নামবে লাহোর, প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ে আরও থাকছে, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মুখর প্রিয়ঙ্গন। সামাজিক মাধ্যমে স্ট্যাটাস, মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান রিয়াদের। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন তামিম ইকবাল। সফর সঙ্গী হিসেবে তামিমের সঙ্গী হয়েছেন বড় ভাই নাফিস ইকবালও। রাত 11:55 সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন এই সাবেক টাইগার অধিনায়ক। শারীরিকভাবে অনেকটাই এখন ভালো অনুভব করছেন তামিম ইকবাল, তারপরেও উন্নত চেকআপের জন্য সিঙ্গাপুর গেলেন তিনি। এর আগে জানা গিয়েছিল থাইল্যান্ডে চিকিৎসা করাবেন তিনি। গেল 24 মার্চ ডিপিএল ম্যাচ খেলার সময় হৃদরোগে আক্রান্ত হন তামিম। তাৎক্ষণিকভাবে তাকে গাজীপুরের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষায় হার্টে ব্লক ধরা পড়লে সেখানেই রিং স্থাপন করা হয়। এরপর কিছুটা সুস্থ হলে তামিম ইকবালকে আনা হয় রাজধানীর এভার কেয়ার হসপিটালে। সেখানে কয়েকদিনের চিকিৎসা শেষে বাসায় ফিরে যান সাবেক অধিনায়ক। তার উন্নত চিকিৎসার বিষয়টি ডাক্তাররা ছেড়ে দেন পরিবারের ওপর। সবার সঙ্গে আলোচনা শেষে সিঙ্গাপুরে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। দুর্নীতির দায়ে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা নাসির হোসেন প্রথম দিনেই জন্ম দিলেন আলোচনার। অতীত নিয়ে নেই বিন্দুমাত্র অনুশোচনা, বরং জাতীয় দল থেকে বাদ পড়ায় উল্টো দায় দিলেন নির্বাচকদের। লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন আছে এখনো, তবে নিজের জীবনযাত্রার ধরন পাল্টাতে রাজি নন এই অলরাউন্ডার। দুর্নীতির দায়ে 1.5 বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে প্রত্যাবর্তন, তবুও বিন্দুমাত্র বদলাননি নাসির হোসেন। এতদিন কেমন ছিলেন, উত্তরটা শুনুন তার মুখেই। 1.5 বছর বাইরে ছিলাম, বিন্দাস ছিলাম ভাই। বিন্দাস থাকা নাসিরের নিজের অতীত নিয়ে নেই অনুশোচনা। মাঠ ও মাঠের বাইরে এত সব বিতর্কের পরেও কোনো প্রকার দায় নিতে নারাজ 33 পেরোনো অলরাউন্ডার। যেমন ছিলাম ভালোই ছিলাম, আমার খেলাধুলা নিয়ে তো কোনো কমপ্লেন ছিল না। না আমি ইনডিসিপ্লিন ছিলাম, না আমি খেলাধুলায় ফাঁকি মারছি, এরকম তো কোনো কিছু ছিল না। আমার লাইফ ভাই আমি কীভাবে লিড করি সেটা হচ্ছে আমার ব্যাপার। আমার লাইফ তো আপনারা বলে দেবেন না আমি এইভাবে লিড করবো। নাসির জানিয়ে দিলেন সামনের দিনেও নিজের জীবনযাপনে কোনো ধরনের পরিবর্তন আনবেন না। ক্ষোভ ঝাড়লেন অনলাইন মিডিয়ার ওপর। অনলাইন মিডিয়া এরা তো নিজের টিআরপি বাড়ানোর জন্য যাতা করে নিউজ করে, কিছু লাইক ভিউয়ের কারণে আরেকটা ফ্যামিলিতে সমস্যা হতে পারে। জাতীয় দলে নিজের খেলা শেষ 40 ওয়ানডেতে 50 পার করতে পারেননি। টি-20 50 বয়স পেরিয়েছে 1 যুগেরও বেশি। ব্যর্থ ছিলেন নিজের খেলা শেষ ঢাকা প্রিমিয়ার লিগেও, অথচ এরপরেও জাতীয় দলে সুযোগ না পাওয়ায় দায় চাপালেন নির্বাচকদের ওপর। 2 বছর পর পর চেঞ্জ হলে হয় কি, আমার চোখে যাকে খারাপ লাগবে 2 বছর পর যখন এখানে আরেকজন আসবে তার চোখে তাকে ভালো লাগতে পারে। তা আপনি যদি এখন 9-10 বছর ধরে যদি একই জায়গায় থাকেন, আমি যদি যারে পছন্দ করব না তার তো কেরিয়ারই শেষ হয়ে গেল অলমোস্ট। তা আমি মনে করি যে আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে। আবাহনীর সঙ্গে সব চূড়ান্ত করেও শেষ মুহূর্তে নাসির নাম লিখিয়েছেন রূপগঞ্জ টাইগার্সে।
প্রত্যাবর্তনের ম্যাচে বল হাতে ছিলেন হিসেবেই, তবে ব্যাটিংটা রাঙাতে পারেননি। এখনো স্বপ্ন আছে জাতীয় দলের। বিশ্বাস করি যে এখনো অপরচুনিটি আছে, ন্যাশনাল টিমে আপনি পারফর্ম করলে অবশ্যই ন্যাশনাল টিমে খেলতে পারবেন। বয়স, পারফরমেন্স আর ফিটনেসের কারণে নাসিরের ফেরার পথটা কঠিন, অথচ এই অলরাউন্ডারকে ঘিরে একটা সময় কত স্বপ্নই না বুনেছিল টাইগার ভক্তরা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। শেখ মাহেদীর বোলিং নৈপুণ্যের পর তানজিদ তামিমের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় জয় পেয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ। মৌসুমে তামিমের প্রথম সেঞ্চুরিতে পার্টেক্সকে 10 উইকেটে হারিয়েছে তারা। বিকেএসপির আরেক মাঠে ব্রাদার্সকে 4 উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক। আক্ষেপটা ছিল দীর্ঘদিনের আসরের একাধিকবার সুযোগ এসেও সেঞ্চুরি তুলতে পারেননি তানজিদ তামিম। অবশেষে পেরেছেন তিনি, স্পর্শ করেছেন 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগার, হয়েছেন ম্যাচ সেরাও, সঙ্গে তৃপ্তি ঢেকুর তামিমের। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করেছি যে পজিটিভ থেকে খেলার। উইকেটটা অনেক ভালো ছিল, তো বল অনেক ভালো ব্যাটে আসতেছিল, তো চেষ্টা করছি যে যেটা আমার জন্য থাকবে ওইটা বাউন্ডারির জন্য খেলার। সাহেব আমাকে বলছিল যে হয়তো বা আমি সেঞ্চুরি করতে পারবো, তো সে আমাকে জাস্ট একটা কথাই বলছে, তার দিক থেকে সে কোনো বাউন্ডারির জন্য যাবে না, আমাকে সিঙ্গেল নিয়ে দিবে, আমি আমার ন্যাচারাল খেলা খেলবো। সব ম্যাচেই চেষ্টা থাকে পজিটিভ ক্রিকেট খেলার। আর এখন নতুনভাবে যে চেষ্টা করতেছি যে যদি আমি ভালো শুরু পাই সেটা কীভাবে বড় করা যায়, তো আজকে শেষ করতে পারছি, এটাই হচ্ছে মানে ভালো লাগার। প্রত্যেকটা ম্যাচ আমাদের এখন ইম্পর্টেন্ট, আর ঈদের পর এখন সবার বডি ফ্রেশ। তো আজকে তো মাঠে দেখা গেছে সবাই কীভাবে এফোর্ট দিয়ে বোলিং করছে, 130 অল আউট হয়েছে ওরা। তো আশা করি আজকে আমরা একটা ভালো মোমেন্টটা পাইছি, মোমেন্টটা যাতে আমরা ক্যারি করতে পারি তত আমাদের টিমের জন্য ভালো। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। এর সঙ্গে একাত্মতা জানিয়েছেন ক্রিকেটাররাও। মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিম সহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন ফিলিস্তিনি ইস্যুতে। 12 এপ্রিল মার্চ ফর গাজা কর্মসূচিতে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। উপত্যকায় মেঘ পড়ে মানুষ খেকো আগুনে, ভূমধ্য সাগরের স্রোতে রক্ত, দৈত্যাকার হায়নাদের কুৎসিত হাসিতে কাঁপে বায়ুমণ্ডল। ইসরায়েলি পৈশাচিক হত্যাযজ্ঞে পবিত্র ভূমি পরিণত হয়েছে বিরান ভূমিতে। শোষিতদের অসহায় কণ্ঠে বাঁচার আকুতি, শত সহস্র মাইল দূরেও ভেসে আসে সে আর্তনাদ, নাড়িয়ে দেয় মনুষ্যত্ব বোধকে। সেজন্যই ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে মানুষের ঢল। সচেতন ক্রীড়াবিদরাও একাত্মতা জানিয়েছেন এই মুভমেন্টের সঙ্গে। আগামী 12 এপ্রিল শনিবার বিকেল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি এবং ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দিই। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিকুর রহিমও প্রতিক্রিয়া জানিয়েছেন। ফিলিস্তিনের পতাকার ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, হে আল্লাহ, যে কোনো জায়গায় শোষিতদের সাহায্য করুন। আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা লিখেছেন, হোক প্রতিবাদ, মুক্ত হোক মানবতা। ফিলিস্তিনের ভয়াবহতার বেশ কিছু ছবি কোলাজ করে অফিসিয়াল ফেসবুক পেজের কভার ফটো দিয়েছেন নাহিদ রানা। ধর্মভীরু রিশাদ হোসেন সাহায্য চেয়েছেন সৃষ্টিকর্তার কাছে। পবিত্র কোরআনের সূরা আল মায়েদার কিছু অংশ উল্লেখ করেছেন শরীফুল ইসলাম। আহ্বান জানিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার। ক্রিকেটারদের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছেন অন্য ডিসিপ্লিনের অ্যাথলিটরাও। বেশিরভাগ ক্রীড়াবিদ ইদানিং ভয়েস রেইজ করলেও বরাবরই সোচ্চার হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর ইংল্যান্ডে ফিরে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন হামজা। ঈদও উদযাপন করেছেন ইংল্যান্ডে। ঈদের নামাজ আদায়ের সময় ফিলিস্তিনের পতাকা আঁকা ব্রেসলেট পরেছিলেন বাংলাদেশি ফুটবল তারকা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আবারও নারী ফুটবল প্রসঙ্গ। ভুটানের ক্লাব পারো এফসিতে খেলতে গিয়ে প্রথমবারের মতো দলের সঙ্গে অনুশীলন করেছেন সাবিনা ঋতুপর্ণারা। সাবজয়ী 4 ফুটবলারকে দলে পেয়ে উচ্ছ্বসিত ভুটানের ক্লাবটি। সমুদ্রপৃষ্ঠ থেকে পাহাড় কন্যার কোলে বাংলার বাঘিনীরা সাবিনা, সুমাইয়া, ঋতু ও মনিকারা পৌঁছে গেছেন ভুটানে। তাদের বরণ করে নিয়েছে ভুটানের ক্লাব পারো এফসি। বিমানবন্দর থেকে উষ্ণ অভ্যর্থনা থেকে শুরু করে ক্লাবেও বরণ করে নেয়ার নানা কর্মযজ্ঞ। ভুটানে পৌঁছে পারো এফসির সতীর্থদের সঙ্গে যোগ দিয়েছেন মাঠেও। সেখানেই সেরে ফেলেন পরিচিতি পর্ব। সেই মুহূর্তের ছবিগুলো নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেন সাবিনা, ঋতুরা। একই সঙ্গে নিজেদের ফেসবুক পেজেও সাবিনাদের ছবি শেয়ার করে তাদের
স্বাগত জানিয়েছে পারো এফসি। সাবজয়ীদের ভুটানের লিগে খেলার সুযোগ করে দিতে পেরে উচ্ছ্বসিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। পারো এফসিতে যোগ দেওয়ার পর দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করেছেন সাবিনা সুমাইয়ারা। ক্লাবের জার্সি গায়ে হাস্যোজ্জ্বল মনিকা ঋতুদের ছবি প্রকাশ করে ক্লাবটি। ভুটানের লিগে খেলতে যাওয়া নিয়ে উচ্ছ্বসিত সাবজয়ী ফুটবলাররাও। এর আগেও ভুটানের লিগে খেলেছেন বেশ কয়েকজন। সেই লিগ খেলে নিজেদের পারফরমেন্সে উন্নতি করে বাংলার জয়ী তারা। বিদ্রোহ করা 18 নারী ফুটবলার বেশ কিছুদিন ধরেই মাঠের খেলার বাইরে থাকলেও এই লিগ দিয়ে আবারও ধারাবাহিকতা ফিরিয়ে আনার লক্ষ্য তাদের। প্রথম দফায় 7 জন ফুটবলারের ভুটান যাওয়ার কথা থাকলেও যাওয়া হয়নি মাসুরা রূপনাদের। বয়স সীমায় যেতে পারেননি সাগরিকাও। তার রিপ্লেসমেন্ট হতে পারেন কৃষ্ণা রানী সরকার। এছাড়াও 7-এর সংখ্যাটা বেড়ে হতে পারে আরও বেশি। গুঞ্জন আছে সিনিয়র আরও কিছু ফুটবলারের সঙ্গে কথা চলছে ভুটানের ক্লাবগুলোর। নারীদের দাবি কিংবা আলটিমেটাম, অনুশীলনে যোগ না দেয়া, চুক্তিতে স্বাক্ষর না করা, জল ঘোলা কম হয়নি এখন পর্যন্ত। ভুটান যাওয়ার আগের দিনেও হয়েছে নাটকীয়তা। 6 ফুটবলারের সাথে দেখা করেছেন সভাপতি তাবিদ আওয়াল। এদিন পারো এফসির হয়ে প্রথম অনুশীলন সারেন সাবিনা, সুমাইয়া, ঋতু, মনিকারা। তাজিন খন্দকার, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অবশেষে অনুশীলনে ফিরলেন বিদ্রোহী নারী ফুটবলাররা। পিটার বাটলারের অধীনেই অংশ নিলেন 14 জন। ভুটানের লিগে খেলে দেশে ফিরে ক্যাম্পে যোগ দেবেন বাকি 4 খেলোয়াড়ও। 18 বছর পর চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি রিয়াল ও আর্সেনাল। এমিরেটসে কোয়ার্টারের প্রথম লেগ নিয়ে সাবধানী দুদল। অ্যালিয়েন্স অ্যারেনায় ইন্টারের বিপক্ষে নামবে বায়ার্ন। এবং রিশাদ হোসেনের পর পাকিস্তান সুপার লিগে অংশ নিতে দেশ ছাড়লেন লিটন কুমার দাস। করাচি কিংসের হয়ে ফর্মে ফিরতে মরিয়া এই টাইগার ওপেনার। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।